কিরে, ওই প্রহরীটা কই? এখনো তো এলো না। আর কতক্ষণ এভাবে অভিনয় করে এই মাটিতে শুয়ে থাকবো বলতো? এই নোংরা জায়গায় আমার একেবারে শুয়ে থাকতে মোটেও ভালো লাগছে না। আপনি একটু ধৈর্য ধরুন, সবে মাত্র তো প্রহরীরাকে জল নিয়ে কারাগারের ভেতরে আসতে বললাম। এখন আসতে তো একটু সময় লাগবেই, তাই না? ঠিক আছে ঠিক আছে, ও যদি একবার জল নিয়ে এসে ভেতরে প্রবেশ করে তারপর তোকে কি কি করতে হবে বুঝতে পেরেছিস তো? ও ভেতরে ঢোকার সাথে সাথে ওর সাথে তুই কথা বলবি আর ওকে ব্যস্ত রাখার চেষ্টা করবি, আর বাকিটা আমি করে ফেলবো। সেসব তো বুঝলাম, কিন্তু ও আসলেই জল নিয়ে এসে বাইরে থেকে আমাদেরকে জল দেবে নাকি কারাগারের ভেতরে ঢুকবে সেটাও তো বুঝতে পারছি না। আর কারাগারের ভেতরে যদি না ঢুকাতে পারি ওকে, তাহলে আমরা তো আমাদের কাজে সফল হব না। ও তো কিছুতেই কারাগারের ভেতরে ঢুকতে চাইবে না। তোকে যা করার করতে হবে। তুই যে কোনো ভাবে ছলে বলে কৌশলে শুধুমাত্র একটিবারের জন্য কারাগারের ভেতরে ঢুকাবি, তারপর বাকি কাজটা আমি করে ফেলবো। শোন, এই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয়। যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা চিরকাল এই নোংরা কারাগারে পচে মরবো। না না না, সেটা তো কিছুতেই চাই না। আমিও তো চাই এই কারাগার থেকে পালাতে। আপনি চিন্তা করবেন না, ওই প্রহরীটাকে শুধু আসতে দিন, তারপর ওকে কারাগারের ভেতরে ঢোকানোর দায়িত্ব আমার, আর বাকিটা করবেন আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা বলা যাবে না। ওই প্রহরীটার পায়ের শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। ও মনে হয় চলে এসেছে। আমি আবার বরং অভিনয়টা শুরু করে দেই, না হলে যে ধরা পড়ে যাব। কতটা সময় পার হয়ে গেল, ফুলকুমারী বেরিয়েছে, এখন পর্যন্ত তো ফিরে এলো না। সত্যি এখন ওর জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে মেয়েটাকে এভাবে যেতে দেওয়াটা উচিত হয়নি। যদি যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, রাজকুমার চন্দ্রকুমার এলে তখন আমি তাকে কি জবাব দেব? তবে ফুলকুমারী আমাকে যা বলল তাতে করে তো ওকে আটকাতেও আমি পারতাম না। আর তাছাড়া ফুলকুমারীকে যেতে দেওয়াটা অনেক বেশি জরুরি ছিল, কারণ যেখানে রাজ্যের মানুষের বিপদ, এই রাজ্যের বিপদ, রাজ্যের প্রত্যেকটা লোকের বিপদ, সেখানে আমি কি করতাম? মহারাজার রাজকুমার, এখন তো রাজপ্রাসাদে কেউ নেই, আর রাজপ্রাসাদের সব দায়িত্ব তো আমার আর ফুলকুমারীর উপরেই। রাজ্যের লোকেদের কোনো ক্ষতি হলে তাদেরকে রক্ষা করার দায়িত্বও আমার। কিন্তু আমার মনে হচ্ছে আমি দাসীকে যেতে না দিয়ে নিজে যদি ফুলকুমারীর সাথে যেতাম তাহলে সেটা ভালো হতো। কিন্তু আবার আমি চলে গেলে এই রাজপ্রাসাদ যে শূন্য হয়ে যেত, তাই তো আমি যেতেও পারলাম না। আর ফুলকুমারী তো গিয়েছে অনেকটা সময়, আর তাই কোনোভাবে আমার মন থেকে যেন চিন্তা যাচ্ছেই না। যতক্ষণ না ফুলকুমারী ফিরে আসবে ততক্ষণ আমার এইভাবে দুশ্চিন্তা হবে। আমি জানি না ফুলকুমারী এখন কি অবস্থা, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। তবে বিধাতা, ফুলকুমারী যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তুমি ওকে সাহায্য করো, ওকে রক্ষা করো, ওকে জয়ী করো। ও যে অনেক বড় একটা মহৎ কাজে গেছে, এই কাজে তুমি ওকে সফল করো বিধাতা, সফল করো। সবকিছু শুনলে তো দিদিমা? এবার বলো, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? না না, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি। আমার মনে হয় এটাই তোমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত আর সব থেকে বড় পরীক্ষা। তোমাকে গিয়ে তোমার পরীকে নিয়ে আসতে হবে। কিন্তু আমি অবাক হচ্ছি, এতদিন যে রাজপ্রাসাদে ছিল সে মানুষ নয়, একজন পরী। দিদিমা, তাই তো, তাকে দেখে কিছুতেই চোখ ফেরানো যেত না। তার ব্যবহার আচরণে যেন সাধারণ মানুষের থেকে একেবারে ভিন্ন, কিন্তু আমি সময় মতো সেটা বুঝতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, এখন পর্যন্ত ও মানুষরূপেই আছে, আর ওর পরিরূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পরী রাজ্যের পরী রানী। কিন্তু কিন্তু ওকে আবার মানব জগতে নিয়ে আসবো। তুমি তুমি শুধু আমাকে আশীর্বাদ করো দিদিমা।
রাজকুমার প্রতাপ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অবশ্যই তোমার কাজে জয়ী হবে। আর তোমাকে যে পরীকে নিয়েই রাজবাড়িতে ফিরে আসতে হবে। তবে সাবধান, একটা কথা মাথায় রেখো, তুমি ছাড়া কিন্তু এই বুড়ো দিদিমার আর কেউ নেই। তাই নিজেকে বিপদ থেকে রক্ষা করো আর আমার কাছে আবার ফিরে এসো। আমি তোমার আর ফুলপরির অপেক্ষায় থাকবো। দিদিমা, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে ফিরে আসবই। কারণ সত্যি বলতে এই প্রথম আমি কোনো সঠিক পথে যাওয়ার জন্য রওনা করেছি। এতদিন তো ভুল পথে হেঁটেছি, তাই সফলতা অর্জন করতে পারিনি। এবার সঠিক পথে হেঁটে দেখি না সফলতা অর্জন করতে পারি কিনা। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, বিধাতার কাছে আশীর্বাদ করবে, আমি অবশ্যই জয়ী হব। আর হ্যাঁ দিদিমা, রাত্রে দ্বীপ প্রহরে আমি পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেব। হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। সব সময় সাবধানে থেকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত। প্রতাপ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মালিনী, দাসী, ওরা আমার অনেক খেয়াল রাখে। তাছাড়া তুমি সফল হয়ে ফিরে এলে আমার শান্তি আর আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। প্রতাপ, ভয় পেও না, বিধাতার উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও। কি হলো কি ফুলকুমারী, অন্ধকারে বুঝি নিজেকে খুঁজে পাচ্ছিস না? ভয় পেয়ে গিয়েছিস বুঝি? অবশ্যই ভয় পাওয়ারই কথা। তুমি তো ভাবতেই পারোনি আমার ক্ষমতা কতটুকু। আমি তো সবেমাত্র আমার সামান্য একটু শক্তি প্রয়োগ করেছি, তাতে তুমি এভাবে অন্ধকারে তলিয়ে গেলে। আর এখন যদি আমি আমার পরিপূর্ণ শক্তি প্রয়োগ করি, তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? এ বিধাতা, এই তান্ত্রিকের অনেক জাদু শক্তি রয়েছে, কিন্তু আমার আমার তো কোনো জাদু শক্তি নেই। কিন্তু তারপরও আমি তোমার উপর ভরসা করে এত দূর পর্যন্ত এসেছি। এখন তুমি আমার ভরসা, তুমি আমাকে সাহায্য করো যেন তান্ত্রিকের অশুভ শক্তিকে আমি ধ্বংস করতে পারি। তুমি আমাকে সাহায্য করো, এই অন্ধকারকে দূর করো। এই কথা বলেই ফুলকুমারী তার চোখ বন্ধ করে আর সাথে সাথে তার ভেতরে থাকা শুভ্র পদ্মটি জাগ্রত হতে শুরু করে এবং তার শরীর থেকে আলোক রশ্মি বের হতে থাকে। আর সেই আলোয় গোটা আস্তানাটি আলোকিত হয়ে যায়। এ কি হলো? কোন শক্তি বলে তুই চারদিকটা এভাবে আলোকিত করে দিলি? আমার শক্তিকে পরাজিত করলি? তার মানে কি তুই কোনো জাদুকর নেই? না, আমি কোনো জাদুকর্ণী নই। আর তুমি যে শক্তি দেখতে পাচ্ছ, এটা আমার জাদু শক্তি নয়, এটা আমার মনের শক্তি আর বিধাতার ইচ্ছা। তাই নাকি? তাহলে দেখি তোর মনের শক্তি তোকে কি করে রক্ষা করে। ফুলকুমারী, চেয়েছিলাম তোকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখবো, কিন্তু না, তোকে বাঁচিয়ে রাখাটা একেবারে ঠিক হবে না। তোকে এখন আমি শেষ করে দেব, চিরকালের মতো যে তোকে হত্যা করে ফেলবো আমি। এই কথা বলে তান্ত্রিক তার শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে কালো মানিকও তার শক্তি প্রয়োগ করে। আর সেই শক্তি গিয়ে ফুলকুমারীর শরীরে আঘাত করে আর ফুলকুমারী আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহ! ফুলকুমারী, তুই অনেক তোর বিধাতা এবং মনের শক্তির বড়াই করেছিলি। এখন কি হলো? আমার এই আঘাতেই তুই একেবারে লুটিয়ে পড়লি। আর যদি তোর উপর আমি একটি আঘাত করি, তাহলে তো তুই চিরকালের মতো শেষ হয়ে যাবি।